গাজায় এই যুদ্ধ বিরতি কি সমাধান নাকি সাময়িক কোনো ব্যবস্থা, আদৌ কতটা কাজে আসবে, এগুলো নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। জনাব শাহাব এনাম খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং একটা বিষয় শুরুতে আপনার অভিজ্ঞতা থেকে একটু বুঝে নিতে চাই। মানে ইসরায়েলের যে মনোভাব, মানে যদিকে আসলে ভোটাভুটি হচ্ছে জাতিসংঘে, তখন তারা দারাজে অ্যাপার্টমেন্টে হামলা চালিয়েছে, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে যুদ্ধ বন্ধে আসলে তাদের কোনো আগ্রহ নেই। ওদিকে আবার তারা স্পষ্ট করে বলেছে যে হামাস উপকৃত হয় এমন কোনো চুক্তিতে, এমন কোনো আলোচনায় তারা থাকবে না। তাহলে যুদ্ধবিরতির আলাদা কোনো অর্থ থাকে কিনা এই প্রস্তাবের? প্রথম কথা হলো আমাদেরকে জিনিসটাকে দেখতে হবে মাল্টিল্যাটারাল পার্সপেক্টিভ থেকে। এখানে যে ইউএস একা মেডিয়েট করেছে তা না, সেখানে কাতার, ইসরায়েলের, ইজিপ্টের একটা ভূমিকা আছে। সুতরাং সেইটাকে সিকিউরিটি কাউন্সিল অ্যাডপ্ট করার ফলে যে ঘটনাটা ঘটছে, চায়না এটাকে এন্ডোর্স করেছে একটা কন্ডিশনে, যে এটা বাইন্ডিং এগ্রিমেন্ট। সেই কারণে তারা কিন্তু করেছে। তার মানে ইন্টারন্যাশনাল প্রেশারটা এখানে তৈরি হয়ে গেছে। হামাসের ক্ষেত্রে এটাকে সাধুবাদ জানানো হয়েছে, তারা চাচ্ছে যে এই ধরনের একটা সিজ ফায়ার করা হোক। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে যে ইসরায়েলের পক্ষে এই বিষয়ে এখনই সরাসরিভাবে কোনো ডিসিশন নেওয়া ডিফিকাল্ট। এক, নেতানিয়াহুর নিজস্ব অভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশন আছে, সেইখানে এই ধরনের সিজ ফায়ারের কারণে তাকে একটা ব্যাকফুটে যেতে পারে। আর দ্বিতীয়, যারা ফার রাইটিস্ট, তাদের কাছে তাকে একটা বড় রকমের প্রশ্নের সম্মুখীন হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে তার জন্য এইটাকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের ক্ষেত্রে তার সদিচ্ছার প্রতিফলনের জায়গা আমরা আসলে খুব একটা দেখি না। তবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ঘটনাটার সাথে দুটো ঘটনা ঘটেছে। একটা হলো, প্রথম কথা হলো যে গতকালকে যে অফেন্সিভটা করা হয়েছে রেফিউজি ক্যাম্পে, সেইখানে 4 জন ইসরায়েলি ক্যাপটিভকে বের করে আনার পথে কিন্তু আরো 200-র উপরে মানুষ মারা গেছে। সুতরাং এখানে দেখতে হবে যে হামাস এই রেফিউজি ক্যাম্পে তাদেরকে রেখে একটা হিউম্যান শিল্ড ইউজ করছিল, এবং সেই ক্ষেত্রে ইসরায়েল সেখানে রিটালিয়েশন করার ফলে বড় রকমের একটা ক্যাজুয়ালিটি ঘটেছে। পুরো দুই পক্ষের কেউই যে জাস্টিফাইড কোনো ঘটনা ঘটিয়েছেন সেটা বলা যায় না। সুতরাং সেই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে ইসরায়েল দুটো যুক্তি দিচ্ছে। একটা বড় যুক্তি দিবে যে এই হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমাদের এই মিলিটারি ক্যাম্পেইন যাবে না। অন্যদিকে আবার হামাসের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, যে তাদের একটা বড় অংশই চায় যে এখন সিজ ফায়ারের মাধ্যমে এক ধরনের নেগোসিয়েশনে আসা, যেটা সাধারণত সাধারণ প্যালেস্টাইনিয়ানদের একটা বড় প্রেশার তৈরি হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মেজরিটি অফ ইসরায়েলি কিন্তু এখন এই যে সিজ ফায়ার এগ্রিমেন্টটা হয়েছে সেটার বাস্তবায়ন চাচ্ছে। অলমোস্ট 49% ইসরায়েলিরা কিন্তু সেটার পক্ষে আছে। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার কাছে মনে হয় যে একটা স্টেলমেটের যে জায়গাটা ছিল সেটা থেকে যদি নেতানিয়াহু চান তাহলে ইসরায়েল বেরিয়ে আসতে পারে। এবং এবং নেতানিয়াহু যে চাওয়ার ক্ষেত্রে দ্বিধান্বিত কেন, সেটাও আপনি স্পষ্ট করলেন যে ইন্টারনাল পলিটিক্সের মধ্যে আসলে তাকে টিকে থাকার জন্য হয়তো রাজি হওয়াটা খুব একটা সহজ হবে না তার জন্য। একটা বিষয় আপনি কিছু বলবেন কিনা, কারণ জো বাইডেন বলছিল যে হামাসের যুদ্ধবিরতি চাওয়াটা প্রমাণ করতে হবে তাদেরকে, অর্থাৎ তারা যে চায়, মানে হামাস কিভাবে সেটা প্রমাণ করবে? আসলে তাদের হাতে বন্দীদের থাকা মুক্তি দিলে কি প্রমাণ হয়ে যাবে? সেটাই তো বলছি যে এখানে মুশকিলটা হচ্ছে যে ডিসকোর্সটাকে বারবার হামাসের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। যে যে জিনিসটা একদম ক্লিয়ার সেটা হলো একটা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার সিচুয়েশন আছে, তাই না? মানে হামাসের পাওয়ার আপনি যদি চিন্তা করেন, সেটা মিলিটারি বলেন, পলিটিক্যাল বলেন, মানে রিজিয়নাল বলেন, এবং সেই ক্ষেত্রে ইসরায়েলের যে পলিটিক্যাল বা ডিফেন্স বা অর্থনৈতিক শক্তি আছে, দুইটা তো এক হয় না। সুতরাং সেই জায়গাতে হামাসের মতো একটা এন্টিটিকের উপরে পুরোটা নির্ভরশীল হবে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং হামাস খুব স্বাভাবিকভাবে তার যেটুকু নেগোসিয়েশন করা দরকার সেইটুকুই করবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে ইমব্যালেন্স অফ পাওয়ারটা যেটা আছে, অ্যাসিমেট্রিক পাওয়ার যেটা আছে, সেই ক্ষেত্রেতে ইসরায়েলের দায়িত্বটা অনেক বেশি। এখানে আরেকটা জিনিস ছোট্ট করে মনে রাখা দরকার, যে ইসরায়েলের ক্যাবিনেটেও কিন্তু এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। বেনি গ্যান্টস কিন্তু পদত্যাগ করেছেন। এখন মুশকিলটা হলো যে তিনি পদত্যাগটা করেছেন এই আশায় যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবেন যদি ডোনাল্ড ট্রাম্প আসে। আবার ওইদিকেও আপনি যদি চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্পের আশায় কিন্তু নেতানিয়াহু বসে আছেন। সুতরাং এই জায়গাতে গিয়ে আসলে কতটুকু হামাস একা এই জায়গাতে দায়িত্বশীল হবে সেটা ভাবার চেয়ে সামগ্রিকভাবে কারা কারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। যে কারণে চীন একটা কথা বলেছে এবং রাশিয়াও একটা কথা বলেছে, যে জেনুইন কমিটমেন্টটা হলো বড় কথা। সেটা হলো যারা মেডিয়েটর তারা সেই জেনুইন কমিটমেন্টটা রাখে কিনা। অনেক ধন্যবাদ আপনাকে, বরাবরের মতো চমৎকার বিশ্লেষণ করলেন এবং অনেক কিছু আসলে জানার সুযোগ হলো। আমাদের সঙ্গে ছিলেন তখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান। দর্শক